আমার স্বামী মাইক হাতে নিয়ে সবার সামনে ঘোষণা করলো কে 20,000 টাকা এই অযোগ্য স্ত্রীকে নিয়ে যাবে। তারপর এক অচেনা মানুষ দাঁড়িয়ে বললেন আমি 2 কোটি টাকা দিতে রাজি, চলুন শুরু করা যাক। 20,000 টাকা থেকে বিডিং শুরু হলো। আমার স্বামী মাহবুব রহমান মাইক্রোফোন হাতে নিয়ে হেসে হেসে বললেন দেখি তো এই অযোগ্য বউটাকে কে নিয়ে যেতে চায়। ঢাকার 5 তারকা একটি হোটেলের বিশাল বলরুমে প্রায় 3 শতাধিক অতিথি একসঙ্গে হেসে উঠলেন। আমি নীল রঙের একটা শাড়ি পরে মঞ্চে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। এই অনুষ্ঠানটির জন্য শাড়িটা কিনেছিলাম। 2 হাত একসঙ্গে জড়িয়ে শুধু সামনে তাকিয়েছিলাম। মাহবুবের এক ব্যবসায়িক বন্ধু মজা করে হাত তুলেন 20,000 টাকা। আবারও হাসিতে ফেটে পড়লো পুরো হলরুম। আমি কাঁদিনি, আমি প্রতিবাদও করিনি, শুধু আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে রইলাম। এই অপমান আজকের নয়, 27 বছরের সংসারে প্রতিদিন একটু একটু করে জমেছে এই অপমান। প্রতিটি তুচ্ছতার ছিল, প্রতিটি ব্যঙ্গ, প্রতিটি নীরব অবহেলা আমাকে ধীরে ধীরে নিজের অস্তিত্ব ভুলিয়ে দিয়েছিল। আজকের পুরো অনুষ্ঠানটি আমি একাই আয়োজন করেছি। অতিথিদের আমন্ত্রণ পত্র, স্টেজে সাজানো ফুল, খাবারের মেনু, মিডিয়া, স্পন্সর সবকিছু আমার পরিকল্পনায় হয়েছে। গত 11 বছর ধরে মাহবুব রহমান ফাউন্ডেশনের প্রতিটি অনুষ্ঠানের পেছনে আমিই ছিলাম, কিন্তু প্রশংসা পেয়েছে মাহবুব। অনুষ্ঠান শুরু হওয়ার 40 মিনিট পরে তিনি এসে আমার কপালে আলতো চুমু খেয়ে সবাইকে বললেন আমার স্ত্রী না থাকলে এসব কিছুই হতো না। কিন্তু পরের 1 ঘন্টা ধরে তিনি এমন ভাবে কথা বললেন যেন প্রতিটি সিদ্ধান্ত তিনিই নিয়েছেন। ডিনারের সময় কয়েক গ্লাস পানীয় খাওয়ার পর তিনি আবার তার পুরনো অভ্যাসেই ফিরে গেলেন। আমার স্ত্রী এখনো খাতায় সংসারের হিসাব লেখে। তিনি হেসে হেসে বললেন ওর সবচেয়ে বড় আনন্দ কি জানেন? ডাইনিং টেবিলের ফুল বদলানো। আরো একবার সবাই হেসে উঠলো। তারপর তিনি বলেন এই হলে যত মহিলা আছে তাদের মধ্যে আমার স্ত্রী সবচেয়ে নিরস মানুষ। সবাই হাসলো, আমিও হাসলাম, কারণ এত বছর ধরে আমি ভেবেছিলাম সব সহ্য করে হয়তোবা ভদ্রতা। ডিনার শেষে একজন অতিথি মজা করে বলেন চলুন একটা নিলাম করি, চ্যারিটির জন্য টাকা উঠবে। মাহবুব আলম আমার হাত ধরে মঞ্চে তুললেন। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো এবার তিনি আমার অবদানের কথা বলবেন, কিন্তু না, তিনি আমার কাঁধে হাত রেখে বললেন এই যে আমার স্ত্রী, রান্না পারে, সংসার গুছিয়ে রাখে, কখনো অভিযোগ করে না, কে নেবেন? পুরো হলরুম আবার হাসিতে গর্জে উঠলো। আমি চারদিকে তাকালাম। এরা সেই মানুষ যাদের বাড়িতে আমি ঈদের মিষ্টি পাঠিয়েছি, কেউ অসুস্থ হলে হাসপাতালে দেখতে গেছি, তাদের সন্তানের জন্মদিনে উপহার পাঠিয়েছি। আজ তারা সবাই হাসছে আমাকে দেখে। ঠিক তখনই হলরুমের একেবারে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো আমি 2 কোটি টাকা দিচ্ছি। এক মুহূর্তে পুরো হলরুম নীরব হয়ে গেল। সবাই ঘুরে তাকালো। প্রায় 7 বছর বয়সী একজন ভদ্রলোক ধীর পায়ে সামনে এগিয়ে আসছেন। ধূসর রঙের স্যুট পরা, চোখ দুটো স্থির। তিনি আমার দিকে তাকিয়েই আছেন। মাহবুব অপ্রস্তুত হেসে বললেন স্যার আপনি তো অনেক বড় দান করলেন। ভদ্রলোক তার বাড়িয়ে দেওয়া হাত ধরলেন না। তিনি শান্ত গলায় বলেন আমি এই ফাউন্ডেশনের জন্য আসিনি, আমি এসেছি কারণ জানতাম শারমিন রহমান আজ এখানে থাকবেন। মাহবুব অবাক হয়ে বলেন আপনার একে অপরকে চেনেন? আমি মাথা নাড়ালাম না, আমি জীবনে এই মানুষটিকে কখনোই দেখিনি। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলেন মিসেস রহমান, আগামীকাল আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। একটি সত্য আপনাকে বহু বছর আগে জানানোর কথা ছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম ঠিক আছে আমি আসবো। সেদিন রাতে বাসায় ফেরার পথে মাহবুব একটা কথাও বলেনি। স্টিয়ারিং এত শক্ত করে ধরেছিলেন যে তার আঙুল সাদা হয়ে গিয়েছিল। তিনি হঠাৎ বললেন তুমি কে এমন করেছো যে একজন মানুষ তোমার জন্য 2 কোটি টাকা দিতে চায়? আমি শান্তভাবে উত্তর দিলাম কিছুই না। তিনি বিশ্বাস করলেন না। সেই রাতেই তিনি নিজের ব্যক্তিগত সহকারীকে ওই ভদ্রলোক সম্পর্কে সব তথ্য বের করার নির্দেশ দিলেন। ভোরের আগেই রিপোর্ট এসে পৌঁছালো। রিপোর্ট পড়ে মাহবুবের মুখে রং বদলে গেল। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও সমাজসেবী ওয়াহিদ রেজা গত 25 বছর ধরে একজন নারীকে খুঁজছিলেন। সেই নারীর নাম শারমিন আক্তার। আর আমিও তখন জানতাম না সেদিনের সেই অপমানের নিলাম আমার জীবনে এমন এক দরজা খুলে দিয়েছে যার কোনোদিন বন্ধ হবে না। মাহবুবও জানতো না দরজার উপরে এমন এক সত্য অপেক্ষা করছে যা তার পুরো পৃথিবী বদলে দেবে। পরদিন দুপুরে ওয়াহিদ রেজা আমাকে ঢাকার গুলশান বা বনানীর কোনো অভিজাত রেস্টুরেন্টে নয়, বরং ধানমন্ডির একটা ছোট নিরিবিলি পুরনো রেস্টুরেন্টে দেখা করতে বলেন। এমন একটা জায়গা যেখানে সাংবাদিকদের ভিড় নেই, পরিচিত মানুষের আনাগোনা খুব কম। আমি পৌঁছাতেই তিনি সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানালেন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর তিনি কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন শারমিন আপা, গত রাতের ঘটনার জন্য আমি আগে ক্ষমা চাইতে চাই। হয়তো আমার আচরণ অনেকের কাছে অস্বাভাবিক লেগেছে, কিন্তু আপনার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছিল আমি চুপ করে বসে থাকতে পারিনি। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম আপনি আমাকে চেনেন কিভাবে? তিনি একটা গভীর নিঃশ্বাস ফেললেন। প্রায় 25 বছর আগে আপনি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তখন আপনার পোস্টিং ছিল কুমিল্লার একটা ছোট শহরে। আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন একদিন প্রবল বৃষ্টির মধ্যে আপনি বাস স্ট্যান্ডে এক কিশোরীকে একা বসে থাকতে দেখেছিলেন। মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, কাঁধে ছিল ছেঁড়া একটা ব্যাগ, আর চোখে ছিল অসহায় ভয়ের ছাপ। হঠাৎ করে বহু বছরের পুরনো সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠলো। আমি আস্তে করে বললাম মেয়েটির নাম নীলা। ওয়াহিদ রেজা মৃদু হেসে মাথা নাড়ালেন হ্যাঁ, সে আমার ছোট বোন নীলা রেজা। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন সেদিন নীলা বাড়ি থেকে পালিয়ে এসেছিল, নিজের জীবনের উপর ভরসা হারিয়ে ফেলেছিল। সে ঠিক করেছিল প্রথম যে বাস পাবে তাতেই উঠে অজানা কোথাও চলে যাবে। কিন্তু আপনি তাকে 1 প্লেট গরম খিচুড়ি খাইয়েছিলেন, তার জন্য নতুন কাপড় কিনে দিয়েছিলেন, নিজের মোবাইল থেকে সমাজ সেবা অফিসে ফোন করেছিলেন। তারপর সারা রাত তার পাশে বসেছিলেন যতক্ষণ না সরকারি কর্মকর্তারা এসে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। আমার চোখ ভিজে উঠলো। আমি আস্তে করে বললাম তারপর আমি কয়েক মাস ওকে শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে পড়াতাম যেন ওর পড়াশোনা বন্ধ না হয়ে যায়। ওয়াহিদ রেজার চোখেও তখন কৃতজ্ঞতার ছাপ। তিনি শান্ত গলায় বলেন আপনি হয়তো সেই ঘটনাটাকে জীবনের ছোট একটা দয়া মনে করেছিলেন, কিন্তু আমাদের পরিবারের কাছে সেটা ছিল নতুন জীবন পাওয়ার মতো। নীলা আবার পড়াশোনা শুরু করে। আজ সে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। আর আমরা গত 25 বছর ধরে সেই শিক্ষিকাকেই খুঁজছিলাম যিনি কোনো স্বার্থ ছাড়াই একটা অসহায় মেয়ের জীবন বদলে দিয়েছিলেন। আমি নির্বাক হয়ে গেলাম। জীবনে প্রথমবার বুঝলাম কখনো কখনো একটা ছোট মানবিক কাজ বহু বছর পরে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে।
ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো মাহবুব রহমান। একবার, দুইবার, তিনবার, একটার পর একটা কল। আমি ফোনটির দিকে তাকিয়ে রইলাম, কল রিসিভ করলাম না, কারণ আমার মনে হচ্ছিল আমার জীবনের গল্প এখন একটা নতুন মোড় নিতে চলে। বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে আমি রান্নাঘরে দাঁড়িয়ে মাহবুব রহমানের দিকে তাকিয়ে বললাম, ওয়াহিদ রেজা ফাউন্ডেশন সম্পর্কে তুমি কি আসলে কিছু জানো? মাহবুব ধীরে ধীরে রান্নাঘরে দরজাটা বন্ধ করলো। তার মুখে এমন এক ভাঙাচোরা অভিব্যক্তি, যেন সে জানে আজ আর কিছু লুকিয়ে রাখা যাবে না। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, প্রায় 25 বছর আগে আমার কোম্পানি পুরান ঢাকার একটা বড় জমি কিনতে চেয়েছিল। সেখানে রেজা মানব কল্যাণ ট্রাস্টের এক নারী ও শিশুদের একটা আশ্রয় কেন্দ্র ছিল। আমরা সেটি ভেঙে একটা বিলাসবহুল বাণিজ্যিক ভবন নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু নীলা রেজা জমিটি বিক্রি করতে রাজি হননি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এর সঙ্গে আমার সম্পর্ক কোথায়? মাহবুব মাথা নিচু করে বলল, নীলা নিজেই আদালতে আমাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছিলেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন আমাদের কোম্পানি ওই এলাকার দরিদ্র পরিবারগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। হঠাৎ কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। সেই সময় মাহবুব প্রতিদিন বাড়ি ফিরে একজন জেদি আইনজীবীর কথা বলে রাগ করত। তিনি কখনো তার নাম বলেনি, আর আমিও জানতে চাইনি, কারণ তখন আমরা শুধু একই ছাদের নিচে থাকতাম, একে অপরের জীবনে নয়। মামলার নথি ঘাটতে গিয়ে আমার এক আইনজীবী তোমার আগের নাম শারমিন আক্তার খুঁজে পায়। তখনই আমরা জানতে পারি নীলা তোমাকেই খুঁজছিল। আমার গলা কেঁপে উঠলো। তুমি এতদিন ধরে সব জানতে? সে আস্তে করে বলল, হ্যাঁ। কত বছর? প্রায় 4 বছর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রান্নাঘরে টেবিল ধরে নিজেকে সামনে নিলাম। 4 বছর, দীর্ঘ 4টি বছর। আমার স্বামী জানতো যে মেয়েটিকে আমি একদিন বাঁচিয়েছিলাম সে আমাকে খুঁজছে, তবুও সে একবারও আমাকে জানায়নি। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আমার নামে কি কোনো চিঠি এসেছিল? মাহবুব চুপ। আমি আবার বললাম, বলো চিঠি এসেছিল কিনা? সে চোখ নামে উত্তর দিল, 2টি চিঠি এসেছিল অফিসে। আমি সেক্রেটারিকে বলেছিলাম সেগুলো ফাইলে রেখে দিতে। আমি আর কিছু বললাম না। সেই মুহূর্তেই বুঝলাম মঞ্চে আমাকে অপমান করা ছিল না তার সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ ছিল ইচ্ছে করে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে আমাকে বিচ্ছিন্ন করে রাখা। আমি শান্ত গলায় বললাম, নীলা হয়তো শেষ পর্যন্ত ভেবেছিল আমি তার চিঠির উত্তর দেইনি। মাহবুব এগিয়ে এসে বলল, আমি শুধু ব্যবসাটা বাঁচাতে চেয়েছিলাম। আমি মাথা নাড়ালাম, না, তুমি ব্যবসা নয়, নিজের আধিপত্য বাঁচাতে চেয়েছিলে। তুমি জানতা যদি আমি সত্যি জেনে যাই তাহলে তোমার ছায়ার বাইরে নিজের একটা জীবন গড়ে তুলবো। সেদিন রাতে আমি অতিথি কক্ষে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, কিছু কাপড় আর একটা ছোট সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। 2 দিন পরে ঢাকা শান্ত একটা এলাকার ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিলাম। বড় বাড়ি ছিল না, কিন্তু সেটি ছিল সম্পূর্ণ আমার নিজের। পরদিন আমি ওয়াহিদ রেজার সঙ্গে দেখা করলাম। সব কথা শুনে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, নীলা বুঝেছিল যে কেউ ইচ্ছা করে তার চিঠিগুলো তোমার কাছে পৌঁছাতে দিচ্ছে না, তাই মৃত্যুর আগে সে তোমার জন্য একটা ভিডিও বার্তা রেখে গিয়েছিল। কয়েক সপ্তাহ পরে ঢাকার ঐতিহাসিক একটা হোটেলে রেজা মানব কল্যাণ ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। হলরুমে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী, বিচারপতি, সাংবাদিক, সমাজকর্মী ও অসংখ্য অতিথি। আমি নিজের পছন্দের গাঢ় সবুজ শাড়ি পরলাম। প্রথমবারের মতো কারো অনুমতি বা মতামতের অপেক্ষা করিনি। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি সত্যিই নিজেকে খুঁজে পেয়েছি। মঞ্চে উঠে আমি কুমিল্লার সেই বৃষ্টি ভেজা বিকেলে গল্প বলতে শুরু করলাম। কিভাবে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পথে এক অসহায় কিশোরীকে দেখে থেমে গিয়েছিলাম। আমি বললাম, সেদিন আমি ভেবেছিলাম শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়েছি। আজ বুঝি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব সাধারণ মুহূর্তেই ঘটে। হঠাৎ পুরো হলরুমে অন্ধকার নেমে গেল। বড় পর্দায় ভেসে উঠল নীলা রেজার মুখ। শরীর দুর্বল, কিন্তু চোখে অদম্য সাহস। সে বলল, শারমিন আপা, হয়তো আপনি সেদিনের সব কথা মনে রাখেননি, কিন্তু আমি আজও মনে রেখেছি। আপনার দেওয়া গরম খিচুড়ি, আপনার স্নেহভরা কণ্ঠ, আর সেই রাত যখন আপনি আমাকে একা ছেড়ে যাননি। পুরো হল নিস্তব্ধ। নীলা বলল, আমি বহু বছর ধরে সেই মানুষটিকে খুঁজছি, যিনি আমার জীবন বদলে দিয়েছিলেন। যখন তাকে খুঁজে পেলাম তখন কিছু মানুষ ইচ্ছে করে আমার চিঠিগুলো তার কাছে পৌঁছাতে দেয়নি, কিন্তু আমি প্রতিশোধ চাইনি। আমি শুধু চেয়েছি সত্যিটা একদিন সবার সামনে আসুক। এরপর বড় পর্দায় একে একে দেখানো হলো অফিস পৌঁছানো, চিঠি রিসিভ করা, মাহবুবের নির্দেশ যাতে চিঠিগুলো গোপন রাখা হয়। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। শেষে নীলা বলল, শারমিন আপা, আমি আর নেই, কিন্তু আজ থেকে আপনি এই ট্রাস্টের পরিচালনা পর্ষদের স্থায়ী সদস্য। আপনার নামে নারী ও শিশুদের জন্য একটা আধুনিক সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। তখনই বুঝলাম ওয়াহিদ রেজা কখনো আমাকে কিনতে চাননি। তিনি শুধু আমার অপমানকে অসংখ্য মানুষের আশার আলো বদলে দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সবাই দাঁড়িয়ে করতালি দিল। আমার চোখে জল চলে এলো, নীলার জন্য, নিজের জন্য, আর সেই হারিয়ে যাওয়া আত্মসম্মানের জন্য, যা আজ ফিরে পেয়েছি। কিছুদিনের মধ্যে মাহবুবের কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরিচালনা পর্ষদ তাকে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেয়। আমাদের বিবাহ বিচ্ছেদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষ কাগজে স্বাক্ষর করার আগে মাহবুব ধীরে ধীরে বলল, আমি যদি তোমার মূল্যটা আগে বুঝতাম তাহলে কি আমরা সুখী হতে পারতাম? আমি মৃদু হাসলাম, জানি না। আর এখন সেই উত্তর জানারও প্রয়োজন নেই। সময়ের সঙ্গে সঙ্গে আমার জীবনও বদলে গেল। জেলায় নতুন নতুন নারী আশ্রয় কেন্দ্র ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু হলো। প্রথম কেন্দ্রটির নাম রাখা হলো নীলানীর। নিচে লেখা ছিল, মানুষের প্রতি করা একটা ছোট্ট দয়া কখনো হারিয়ে যায় না, একদিন তা অন্য কারোর জীবনে আলো হয়ে ফিরে আসে। কয়েক মাস পর এক বিকেলে নীলার কবর জিয়ারত করতে বের হচ্ছিলাম। দেখলাম গেটের পাশে একটা বেঞ্চে প্রায় 20 বছরের একটা মেয়ে বসে আছে। কাঁধে পুরনো ব্যাগ, চোখে ভয় আর অনিশ্চয়তা। 30 বছর আগে সেই বৃষ্টি ভেজা বিকেলে নীলাকে যেন আবার দেখতে পেলাম। আমি ধীরে গিয়ে তার
পাশে বসলাম, হেসে বললাম, মা তোমার কি খুব ক্ষুধা লেগেছে? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ালো। জি। আমি মৃদু হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলাম, চলো আগে কিছু খাই। সেদিন আবার শুরু হলো একটা নতুন গল্প, একটা নতুন জীবন, আর একটা ছোট্ট মানবিক কাজের নতুন অধ্যায়। কারণ আমি সেদিন বুঝেছিলাম, যেদিন 300 মানুষ আমার অপমান দেখে হেসেছিল, সেদিন আমার সম্মানের শেষ হয়নি, বরং সেদিনই শুরু হয়েছিল আমার নিজের মূল্যকে নতুন করে খুঁজে পাওয়ার যাত্রা। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশে